গর্ত করো, আরও গভীর গর্ত করো। ঠিক এই কথাটাই ফোনের ওপার থেকে শুনতে পেয়েছিল মনীষ যখন তার বোন সোনিয়ার খবর নেওয়ার জন্য ফোন করেছিল। সোনিয়া উপবাস করে ভোর 4টের সময় বাড়ি থেকে বেরোয়, কিন্তু মাত্র 4 ঘন্টা পর যখন তার পরিবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সে কোথায় আছে, কেমন আছে, সে কিছু খেয়েছে কি না তার খোঁজ নেওয়ার চেষ্টা করে, তখন সোনিয়া নাকি তার বাবা মায়ের সাথে কথা বলতেই রাজি ছিল না, যে তার পরিবারের সম্মতি নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিল। अब बात हमने तो घर से भेजा था उसको, हमें सामान भी दिया था बकायदा, पैसे भी दिए थे कि तू खुश रहियो, बाकी कोई दिक्कत पड़े तो बताइयो। পরিবারের সন্দেহ হওয়ায় সোনিয়ার মা পুলিশ স্টেশনে পৌঁছে যান, কিন্তু পুলিশ কর্মকর্তারা তাকে বকাবকি করে বাড়ি পাঠিয়ে দেন। বলেন, প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ইচ্ছায় গেছে, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সময় মতো অবশ্যই যোগাযোগ করে নেবে। পুরো দিন গড়িয়ে যখন রাত নেমে আসে, রাত প্রায় 11টা নাগাদ সোনিয়ার দাদা মনীষ যখন ফোনের ওপার থেকে এই বীভৎস ভয়ানক কথাটা শুনতে পান, গর্ত করো, আরও গভীর গর্ত করো, তখন তাদের আত্মা কেঁপে ওঠে। সোনিয়ার পরিবার কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিল তাদের মেয়ের কী পরিণতি ঘটতে পারে। ওয়েলকাম টু অ্যানাদার ডার্ক চ্যাপ্টার। আমি কুনাল, অ্যান্ড টুডে উই আনকভার দ্য স্টোরি অফ সোনিয়া কুমারী অ্যান্ড হার ভূত। বিহার থেকে মাইগ্রেট হয়ে আসা সোনিয়ার ফ্যামিলি দিল্লির নাংলোই এলাকার কামরুদ্দিননগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন। 20 বছর বয়সী সোনিয়া সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার বানানোর জন্য শুরু করেছিল রিলস বানাতে। সোনিয়ার জন্য ইনস্টাগ্রাম রিলস বানানোই তার জীবন পরিবর্তনের একমাত্র রাস্তা, কারণ সোনিয়া দেখেছিল তার বাবা মা কতটা সংগ্রাম করে তাদের সংসার চালায়। সোনিয়ার বাবা একজন পশু খাদ্য বিক্রেতা, আর মা অন্যের বাড়িতে গিয়ে কাজ করতেন। সেই আর্থিক সংঘর্ষ থেকে কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য সোনিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন সে একজন ইনফ্লুয়েন্সার হবে। সোনিয়া দরিদ্রতায় ডুবে থাকা তার পরিবারকে টেনে তুলতে চেয়েছিল। সোনিয়া কনফিডেন্ট ছিল, যদি সে কনসিস্টেন্টলি রিলস আপলোড করতে থাকে তাহলে তার ইনস্টা প্রোফাইল খুব সুন্দরভাবে গ্রো করবে, তারপর তার কাছে পেইড অপরচুনিটিস আসতে শুরু করবে, আর সেখান থেকেই যে অর্থ উপার্জন হবে সেটা দিয়েই সোনিয়া তার পরিবারের পাশে দাঁড়াবে আর নিজের একটা স্বপ্নের ঘর বানাবে। সোনিয়ার ফ্যামিলির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সোনিয়া বেশি দূর পড়াশুনো করতে পারেনি, মাধ্যমিকেই ড্রপ আউট করে। নিজের যা কিছু সঞ্চয় ছিল সেটা দিয়ে একটা স্মার্টফোন কেনে। তারপরেই শুরু হয় তার জীবনের নতুন চ্যাপ্টার। সোনিয়ার বাবা মা যখন কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন, তখন সোনিয়া বাড়ির সমস্ত কাজ সেরে তার নিজস্ব পোষ্য কুকুরটার যত্ন নিয়ে তারপর সারাদিন রিলস বানাতো। এমনকি সোনিয়া দিল্লির কনট প্লেসের মতো জনপ্রিয় জায়গাগুলিতেও রিলস বানাতে যেত, আর সেগুলো ইনস্টাতে আপলোড করত। রিলস বানানোর সাথে সাথে সোনিয়া সেলাইয়ের কাজও শিখেছিল, যাতে রিলস বানানোর জন্য নিজের ড্রেস নিজেই ডিজাইন করতে পারে। সোনিয়ার স্বপ্ন ধীরে ধীরে সফল হতে দেখা যাচ্ছিল। ইনস্টাতে তার 7,000-এর বেশি ফলোয়ার বেস। ধীরে ধীরে তার স্বপ্নগুলো উড়ান নেওয়ার পথে হেঁটেছিল, কিন্তু কপালের লিখন ছিল অন্যরকম। সোনিয়ার স্বপ্নগুলো যখন ঠিক উড়ান নিতে শুরুই করেছিল, ঠিক সেই সময় সোনিয়ার জীবনে এন্ট্রি হয় একজন ভূতের। আগে হ্যাঁ, ঠিক শুনেছেন, একজন ভূত। এই ভূত সোনিয়ার স্বপ্নগুলোকে কাঁচের টুকরোর মতো ভেঙে গুঁড়িয়ে দেবে। এপ্রিল 2023, ঘটনার প্রায় 1.5 বছর আগে সোনিয়ার জীবনে আগমন ঘটে এই ভূতের, আর তারপরই শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। এই ভূতকে আপনারা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির ভূতের সাথে গুলিয়ে ফেলবেন না। এই ভূত আসলে সোনিয়ার সিক্রেট বয়ফ্রেন্ড, যাকে সে ভালোবেসে ভূত বলে ডাকত। শুরুর দিকে সোনিয়ার পরিবার এই মানুষটি সম্পর্কে কিছুই জানত না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সোনিয়া তার রিলেশনশিপকে প্রকাশ্যে আনতে শুরু করে। সেই ভূতের সাথে তোলা ছবিগুলো ইনস্টাতে পোস্ট করতে শুরু করে। সোনিয়া এই ভূতের প্রেমে এতটাই পাগল ছিল যেটা তার বিহেভিয়ারে পরিষ্কার বোঝা যাচ্ছিল। সোনিয়ার মা ও বোন টের পেয়ে গিয়েছিল সোনিয়া কারো প্রেমে পড়েছে, কিন্তু সে কে, কোথায় থাকে, কি করে, এসবের কিছুই জানতেন না তারা। যখনই সোনিয়ার পরিবার সোনিয়াকে প্রশ্ন করত, সোনিয়া একটাই উত্তর দিত, তার নাম ভূত। সোনিয়া সারাদিন ফোনে কথা বলতো, তার ইনস্টাগ্রাম পোস্ট, রিলস, ফোন কন্ট্যাক্ট সব জায়গাতেই শুধু একটাই নাম, ভূত। কিন্তু এই সো কল্ড প্রেমিক ভূত সোনিয়ার মন মগজে এমনভাবে ভর করেছিল
যেটা তাকে নির্মম পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আগস্ট 2024। সোনিয়ার মা রজনী দেবী লক্ষ্য করেন সোনিয়া হঠাৎ করেই বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। অথচ নর্মালি সোনিয়া সারাদিন বাড়িতে টিকতই না, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। সোনিয়ার এই পরিবর্তন দেখে সোনিয়ার মা রজনী দেবী সন্দেহ করতে শুরু করেন। রজনী দেবী সোনিয়াকে সঙ্গে নিয়ে পৌঁছে যান ডাক্তারের কাছে চেক আপের জন্য। আর সেখানে রজনী দেবীর সন্দেহ সঠিক প্রমাণিত হয়, কারণ মাত্র 20 বছর বয়সী তাদের মেয়ে সোনিয়া তখন 5 মাসের গর্ভবতী। এখান থেকেই শুরু হয় গল্পের নতুন মোড়। সোনিয়া যে ছেলেটির প্রেমে পড়েছিল তার নাম সঞ্জু, যাকে সে ভালোবেসে ভূত বলে ডাকত। সঞ্জু হরিয়ানা থেকে এসেছিল। ভাড়া বাড়িতে নিজের পরিবারসহ সোনিয়ার বাড়ির পাশেই থাকত। তাদের বয়স ছিল মাত্র 19-20 বছর, কিন্তু সোনিয়া এতটাই প্রেমে পাগল হয়ে গিয়েছিল যে কয়েক মাসের সম্পর্কেই সেই ছেলেটিকে নিজের স্বামী হিসাবে মনে করতে শুরু করে, যেটা তার ইনস্টা প্রোফাইল দেখলে সহজেই বোঝা যায়। সাল 2023। দীপাবলিতে সোনিয়া একটি রিল পোস্ট করেছিল, যা সে সঞ্জুকে উৎসর্গ করেছিল। এমনকি সোনিয়া ইনস্টাগ্রামে তার একটি স্টোরিতে সে সঞ্জুকে মাই এভরিথিং হিসাবে উল্লেখ করেছিল। অক্টোবর 2024। সোনিয়া তার প্রেগন্যান্সির 7ম মাসে প্রবেশ করে। সোনিয়া তার পরিবারকে জানিয়েছিল সঞ্জুই এই সন্তানের পিতা, আর সে সারা জীবন সঞ্জুর সঙ্গেই কাটাতে চায়, কারণ সোনিয়া সঞ্জুকে সব দিক থেকেই স্বামী হিসাবে মেনে নিয়েছে। অন্যদিকে সঞ্জু সোনিয়াকে জানিয়েছিল যদিও সে তার বাবা মা দাদা বৌদির সাথে থাকত, তারা তাকে সম্পূর্ণরূপে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাদের মধ্যে কোনো বিয়ে হয়নি। তবুও 20 অক্টোবর 2024 সোনিয়া করবা চৌথের ব্রত পালন করেছিল। এত ছোট্ট বয়সের একটা মেয়ে যে বিয়ের আগেই মা হতে চলেছে এবং একজন বিবাহিত নারীর মতো আচরণ করছে, এটা দেখে সোনিয়ার পরিবারও অসহায় হয়ে পড়ে। তারাও শেষমেশ এই রিলেশনটিকে মেনে নিতে বাধ্য হয়। করবা চৌথের পরের দিন অর্থাৎ 21 অক্টোবর 2024 ভোর 4টে নাগাদ সোনিয়া তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর আগের রাতে সোনিয়া তার পরিবারকে জানিয়েছিল সঞ্জুর মা সোনিয়াকে কখনোই মেনে নেবে না। তাই সোনিয়া সঞ্জুর সাথে আলাদা হয়ে গিয়ে একটা নতুন সংসার গড়তে চায়। वो बोला सामान वामान दे दे, हम अपने उसके घर में जाएंगे रहने के लिए। उसकी माँ तो घर में रहने को बोला जो नहीं देंगे। उसी रात में जो गए थे। तो ভোর 5টায় সোনিয়ার মা রজনী দেবীর ঘুম ভাঙে এবং তিনি দেখতে পান তাদের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তিনি সোনিয়াকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু প্রথমে কয়েক ঘন্টা ফোন সুইচ অফ আসে। কয়েক ঘন্টা পর যখন ফোনটা রিসিভ হয়, ফোনের ওপার থেকে একটা কণ্ঠ আসে, আমি সঞ্জু বলছি, আপনাদের মেয়ে আপনাদের সবাইকে ঘৃণা করে। আপনারা বারবার ফোন করে ওকে ডিস্টার্ব করবেন না। আপনাদের মেয়ে আপনাদের সাথে কথা বলতে इच्छुक नয়। फोन नहीं उठाया। वो लड़का बोला लड़की को मन नहीं कर रहा तुम्हारे से बात करने के लिए, तुम क्यों इतना फोन कर रहे हो। সোনিয়ার মা বারবার অনুরোধ করেন অন্তত এতটুকুই বলো যে সোনিয়া কোথায় আছে, কেমন আছে। কিন্তু সঞ্জু সোনিয়ার কোনো খবর বা সোনিয়ার সাথে তার পরিবারের কথা বলানোর জন্য অস্বীকার করে। সোনিয়ার পরিবার সারাদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। সেই রাত 11টার দিকে সোনিয়ার ভাই মনীষ আবারও ফোন করে সঞ্জুর কাছে বোনের খবর নেওয়ার জন্য। সঞ্জু আবারও একই উত্তর দেয়, কিন্তু মনীষ এবার ফোনের ওপারে ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ শুনতে পান। মনে হচ্ছিল সঞ্জুর সঙ্গে আরও কয়েকজন লোক আছে। সেই মুহূর্তে মনীষের কানে কিছু এমন শব্দ আসে যা তাকে একটা বড় বিপদের ইঙ্গিত দেয়। মনীষ শুনতে পান গর্তটা আরও গভীর খোঁড়ো। মনের ভিতরে জমে থাকা আতঙ্ক তখন বিশাল আকার ধারণ করে। তাই সোনিয়ার পরিবারের সবাই নাগলই থানায় গিয়ে একটা নিখোঁজ এফআইআর দায়ের করতে চায়, কিন্তু পুলিশ অফিসাররা অভিযোগ নিতেই অস্বীকার করে। তারা বলে ছেলেমেয়েরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আর আপনাদের মেয়ে নিজের ইচ্ছায় বাড়ি থেকে গেছে, তাই তাদের কিছু করার নেই। পুলিশের কাছ থেকে হতাশা পাওয়ার পর সোনিয়ার পরিবার নিজেরাই সঞ্জুর খোঁজ নিতে শুরু করে। খোঁজ নিতে নিতে শেষমেশ পরের দিন সঞ্জুর বাড়িতে পৌঁছে যান সোনিয়ার ফ্যামিলি। কিন্তু এখানে তারা একটা এমন সত্যের মুখোমুখি হয় যেটা তাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। সোনিয়া যার সঙ্গে চলে গিয়েছিল সেই সঞ্জুর আসল নাম ছিল সেলিম।
সেলিমের পরিবারের লোকেরা সাফ জানিয়ে দেয় তারা সেলিমকে বহু আগে ত্যাগ করেছে, সেলিমের সঙ্গে আর তাদের কোনো সম্পর্ক নেই। এই কথাটা শোনার পর সোনিয়াকে খুঁজে পাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। পুলিশও সাহায্য করছিল না, আর এই নতুন তথ্য সোনিয়ার পরিবারের সন্দেহ আরও গভীর করে তোলে। এর পরের দিন অর্থাৎ 23শে অক্টোবর সোনিয়ার ভাই মনীষের কাছে পশ্চিম বিহার থানা থেকে একটা ফোন আসে। একজন পুলিশ অফিসার মনীষকে জানান যে তারা একটি ছেলেকে নম্বর প্লেটবিহীন বাইক চালাতে দেখে ধরেছে। তার কাছ থেকে কিছু ডকুমেন্ট এবং আধার কার্ড পেয়েছে, যে ডকুমেন্টগুলো সোনিয়া এবং তার বাবার নামে, যে ডকুমেন্টগুলো সোনিয়া নিয়ে গিয়েছিল তার সঙ্গে। মনীষ সঙ্গে সঙ্গে নাংলই থানায় পৌঁছে সেখানে পুলিশ অফিসারকে এই বিষয়ে তথ্য দেন, যার পর পুলিশ একটি টিম গঠন করে সেই ছেলেটিকে পশ্চিম বিহার থানার হেফাজত থেকে নাংলই থানায় নিয়ে আসে। ধরা পড়া সেই ছেলেটি আর কেউ নয়, বরং সেলিম ওরফে সঞ্জুই ছিল। পুলিশ যখন সঞ্জু ওরফে সেলিমকে সোনিয়া সম্পর্কে প্রশ্ন করে, তখন সে বলে যে সে এখন কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। পুলিশ যখন ভালোভাবে আপ্যায়ন করে, তখন সঞ্জু গড়গড় করে সমস্ত সত্য স্বীকার করে নেয়। আর সেই সত্য এমন একটা ষড়যন্ত্র যেখানে সোনিয়াকে চাতুরতার সঙ্গে ফাঁসানো হয়েছিল। 21শে অক্টোবরের সকালে যখন সোনিয়া সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোয়, তখন সঞ্জু তাকে নিতে এসেছিল একটা ভাড়া গাড়ি নিয়ে। পথে সে তার দুই বন্ধু পঙ্কজ ও ঋত্বিককেও তুলে নেয় এবং সবাই রোহতকের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতেই সোনিয়া সেলিমকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, কারণ সেলিম বারবার বিগত কয়েকদিন ধরে সোনিয়াকে অপেক্ষা করতে বলেছিল। গাড়ি তখন রোহতকের হাইওয়েতে, যখন বিয়ে নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। সোনিয়া সব কিছু ছেড়ে সেলিমের সঙ্গে সংসার করার স্বপ্ন নিয়ে বের হয়েছিল। সেলিম জানতো সোনিয়া বিয়ের জেদ ধরেছে, তাই সে আগে থেকেই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে রেখেছিল। কারবাচতের দিনই সোনিয়াকে ভোর 4টের সময় বাড়ি থেকে বের করে নিয়ে আসাটাও সেলিমের এই পুরো প্ল্যানিংয়ের একটা পার্ট। সোনিয়া তো জানতোই না সেলিম ওরফে সঞ্জু কী উদ্দেশ্যে তাকে নিয়ে যাচ্ছে। ঝগড়া শান্ত করার জন্য এবং সোনিয়া যাতে কিছু বুঝতে না পারে সেই জন্য সেলিম সেদিনই গাড়িতেই সোনিয়াকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। আর সেই প্রতিশ্রুতির সেলিব্রেশন হিসেবেই তারা সবাই রোহতকে পার্টি করতে যায়। সেখানে সেলিম এবং তার দুই বন্ধু পঙ্কজ এবং ঋত্বিক মদ্যপান করে। ড্রিঙ্ক করার পর রাত গভীর হলে তারা রোহতক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মদিনা গ্রামের একটা নির্জন জায়গায় পৌঁছায়। সেখানেই তিনজন মিলে 7 মাসের গর্ভবতী সোনিয়াকে শুধু মারধরই করে না, বরং তার গলা টিপে তার প্রাণটা কেড়ে নেয়। আর এটা ছিল সেই রাত যখন 11টার সময় সোনিয়ার ভাই মনীষ ফোন করেছিল সোনিয়ার খবর নেওয়ার জন্য। আর তখনই সঞ্জু তার বন্ধুদের বলেছিল গর্তটা আরও গভীর করো। সেই 4 ফুট গভীর গর্তেই সোনিয়াকে কবর দিয়ে তারা তিনজন আবার দিল্লি ফিরে আসে, যেন কেউ সন্দেহ না করতে পারে। সোনিয়া, যাকে তার জীবনের চিরন্তন প্রেম মনে করেছিল, যার সন্তানের সে মা হতে চলেছিল, সেই নরপিশাচি তার জীবন কেড়ে নিল। এমনকি তার গর্ভে থাকা শিশুটির কথাটাও তার মনে পড়েনি। এই পুরো প্ল্যানিংটাই সেলিম পুলিশের সামনে স্বীকার করে। সে জানায় সোনিয়া বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সেলিম সেটা চায়নি। সেলিম সোনিয়াকে গর্ভপাত করানোর কথাও বলেছিল, কিন্তু সোনিয়া কোনোভাবেই সেটা মানতে চায়নি। সে এই সন্তানকে রাখতে চেয়েছিল এবং সেলিমের সঙ্গে সংসার করার জেদ ধরেছিল। আর ঠিক এই কারণেই সেলিম সোনিয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেলিম খুবই পরিকল্পিতভাবে সোনিয়াকে তার প্রেমের ফাঁদে ফেলেছিল। সেলিম তার নামটা শুধু সঞ্জু বলেছিল তাই না, বরং সেলিম হিন্দু ধর্মের ছদ্মবেশও গ্রহণ করেছিল। সোনিয়ার সঙ্গে থাকাকালীন কখনো কখনো সেলিম কপালে টিকাও পরত, সমস্ত হিন্দু উৎসব পালন করত। সোনিয়ার পাড়ার মানুষজন পুলিশকে জানান তারা প্রায়ই এই ছেলেটিকে সোনিয়ার বাড়িতে যেতে দেখেছেন, বিশেষ করে তখনই যখন সোনিয়া বাড়িতে একা থাকত। বর্তমানে সঞ্জু ওরফে সেলিম এবং তার বন্ধু পঙ্কজকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু ঋত্বিক এখনও পলাতক। সোনিয়ার পরিবার এটা ভেবে অবাক, যে পরিবার সেলিমকে তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার দাবি করছিল, বর্তমানে তারা নিজেরাই সেলিমকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে।
ऐसा बोल रहे थे कि फांसी का सजा दिलवाएंगे, संजू की माँ बोल रही थी। फिर अब जाके मुकर रही है थाने में जाकर के। হয়তো সেলিম নিজেই এই মিথ্যে বহিষ্কারের নাটকটা করেছিল যাতে সোনিয়া কখনোই তার পরিবারের কাছে না যেতে পারে আর তার আসল পরিচয় কখনোই সামনে না আসে। তবে একটা বিষয় একদম স্পষ্ট, সেলিমের উদ্দেশ্য ছিল শুধুই সোনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা, যে শুধু নিজের লালসা মেটাতে সোনিয়ার সঙ্গে প্রেমের ভান করেছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলেছিল, যার ফলে সোনিয়া প্রেগনেন্ট হয়ে যায়। সোনিয়া যাকে ভূতের মতো ভালোবেসেছিল, রিয়েল লাইফে সোনিয়ার জীবনে সত্যিই একজন নরপিশাচ হয়ে দাঁড়ালো সেই ভূত, যার কখনোই সোনিয়ার প্রতি কোনো ভালোবাসা ছিল না। আর সবচেয়ে শকিং বিষয় হলো, সঞ্জুর ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করে দেখলেই সহজেই বুঝতে পারবেন সোনিয়াকে খুন করার পর সে তার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম SSonju_17 থেকে বদলে SSelim_17 করে ফেলে, কিন্তু প্রোফাইলে সঞ্জু নামটা এখনও বর্তমান। তো ফ্রেন্ডস, শেষ পর্যন্ত সোনিয়া কি সেলিমের আসল পরিচয় জানতে পেরেছিল? সেটা একমাত্র বলতে পারে সোনিয়া নিজেই, কিন্তু যে আর এই পৃথিবীতে নেই। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সোনিয়া কি সেই প্রথম মেয়ে যে এই ফাঁদে পা দিয়েছিল, নাকি এর আগে আরও অনেক মেয়েকে ফাঁসিয়েছিল সঞ্জু ওরফে সেলিম? সোনিয়া কুমারী আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তার জীবন এবং নির্মম মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বিশেষ করে তরুণীদের জন্য রেখে যায় এক গভীর শিক্ষা এবং সতর্কবার্তা। ভালোবাসার নামে প্রতারণা কতটা নির্মম হতে পারে। সমাজে এখনও অনেক মুখ রয়েছে যারা প্রেমের ছায়ায় দাঁড়িয়ে নিজের লাভের জন্য একজন নিরীহ প্রাণকে ধ্বংস করতে দ্বিধাবোধ করে না। তাই আজকের বার্তা একটাই, ভালোবাসুন চোখ খোলা রেখে, বিশ্বাস করুন, বিশ্বাস করার আগে প্রশ্ন করুন, আবেগের জালে জড়িয়ে পড়ার আগে একটু চিন্তা করুন, আপনার সম্মান, আপনার জীবন যার হাতে তুলে দিতে যাচ্ছেন সেই মানুষটা তার যোগ্য কিনা। সোনিয়ার জীবনের শেষ অধ্যায়টা রক্তে লেখা, কিন্তু আমাদের উচিত এই গল্প থেকে শিক্ষা খোঁজা, যাতে আর কোনো সোনিয়া এই অন্ধবিশ্বাস আর প্রতারণার শিকার না হয়। ভালোবাসুন চোখ খোলা রেখে, বিশ্বাস করুন, কিন্তু নিজের সম্মানটাকে হারিয়ে নয়। বিশ্বাস করার আগে বারবার প্রশ্ন করুন, কারণ একটা ভুল বিশ্বাস আপনার জীবনের শেষ অধ্যায় হয়ে উঠতে পারে। তো আজকের গল্পটা এই পর্যন্ত। এরকম আরও একটা হাড়হিম করা কাহিনী নিয়ে আবারও ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের চারিদিকের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।